ভালোবাসার সীমানা পেরিয়ে লিখেছেন প্রিয়স্মিতা তেহজিব রায়, কণ্ঠে জান্নাতুল ফেরদৌস মনি। পর্ব সংখ্যা ৮০। কাটার কাটায় রাত ২টো, ঘুম চোখে টুলুমুলু। প্রিয়তা অসহায় মুখ করে বসে আছে পড়ার টেবিলে। সামনে খানদাসিক বিজনেস ম্যাথমেটিক্স, বিজনেস স্ট্যাটিস্টিক্স, প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং, মাইক্রো ইকোনমিক্স, বিজনেস কমিউনিকেশনের মোটা মোটা বই। মাঝরাতে এত এত উঁচু বইয়ের পাহাড় দেখে চোখ উল্টে আসছে প্রিয়তার। বিরক্তিতে মাথা ধরে যাচ্ছে। কোথায় এখন জামাইয়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ভবিষ্যৎ প্রজন্মের দুনিয়ায় আনার ব্যবস্থা করবে, বাচ্চাদের বাবা বাচ্চাদের মাকে ঘাড় ধরে পড়তে বসে দিয়েছে। এটা কোনো কথা? বিরক্তিতে দ্বিতীয়বারের মতো নাক কুচকালো প্রিয়তা। নিকে ওঠে দণ্ডীয়মান প্রণয়ের পানে চেয়ে মনে মনে কটমট করে ওঠে প্রিয়তা। বিয়াদব লোকটা আদর করার লোভ দেখিয়ে এনে জোর করে অত্যাচার করছে। আমাকে গালি দেওয়া শেষ হলে তাড়াতাড়ি দেখ কোথায় কোথায় তোর কি কি প্রবলেম আছে। আমি ধরার পরে যদি কোনো একটা না পারিস, বিশ্বাস কর একটু আদর করবো না। তোকে পিটিয়ে পিটিয়ে চামড়া গুটিয়ে দিব। এক হাতে টেবিলের ওপর রেখে অন্য হাতে ঘামড়তে শার্টের বোতামটা খুলতে খুলতে বলল প্রণয়। প্রিয়তা বিজনেস স্ট্যাটিস্টিক্সে বইয়ের দিকে তাকানো দূরের কথা, জামাইয়ের দিকে তাকিয়েই কুল পায় না। এত হর জামাই রেখে কে বা এরকম বোরিং জিনিস পড়তে চায়? হ্যাঁ, পনের শার্ট খুলে সোফায় ছুঁড়ে মারল প্রণয়। ধীর কদমে এগিয়ে এসে ওয়ার্ডরোবের দিকে। প্রিয়তা মুখ হাঁ হয়ে তাকিয়ে আছে আকর্ষণীয় উন্মুক্ত বুকের দিকে। কোনো পুরুষের পৃষ্ঠদেশ এতটা আকর্ষণীয় হতে পারে তার জানা নেই। নির্লজ্জের মতো তাকিয়ে আছে সে তার প্রণয় ভাইয়ের দিকে। লজ্জায় গরম হয়ে উঠছে প্রিয়তা। আপনা আপনি দৃষ্টি নত হলো তার। বেশ কিছুক্ষণ অমন করে তাকিয়ে থাকতে পারল না আর। চোখ বন্ধ করে মনে পড়তে লাগলো গত রাতের দৃশ্য। না চাইতে চোখের সামনে ভেসে উঠল প্রণয়ের সুঠম নগ্ন শরীরটা। তীব্র লজ্জায় নাকের ডগা লাল হয়ে উঠেছে প্রিয়তার। দুহাতে মুখ ঢাকলো। বড় বড় নেই মনে পড়তে লাগলো বিশেষ মুহূর্তে প্রণয় ভাইয়ের করা পাগলামিগুলো, সম্বোধনগুলো, তার আদর মাখানো কথাগুলো। তৎক্ষণাৎ ভেসে এলো তৎক্ষণাৎ গম্ভীর কণ্ঠে, বোকার মতো একা একা হাসছিস কেন? নিজের খেয়ালে ডুবে থেকে ধরফড়িয়ে উঠল প্রিয়তা। আতঙ্কিত চোখে তাকালো সামনে। প্রণয়ের সিরিয়াস চোখে তাকিয়ে লজ্জা মিলিয়ে গেল তার। টি শার্টের হাতা গুটিয়ে সামনে চেয়ার টেনে বসলো প্রণয়। প্রিয়তা আমতা করতে লাগলো তখনই। প্রণয় পাত্তা দিল না তা। বিজনেস ম্যাথমেটিক্স এর বইটা দেখে বলো, সব পারিস? প্রিয়তা দ্রুত মাথা উপর নিচ ঝাঁকে হ্যাঁ সূচক সম্মতি জানালো। সম্মুখে চোখ ছোট করে মিনি গলায়, এখনো সব দুধ ভাত প্রণয় ভাই, আমি সব পারি। আবার কালকে একসাথে পড়তে বসবো। এখন চলুন ঘুমিয়ে পড়ি। প্রণয় ভুরু কুঁচকে তাকিয়ে আছে তার দিকে। প্রিয়তা আবহাওয়ার সঠিক বুঝতে পারল না। ভয়ে ভয়ে বসা থেকে উঠতে নিতেই, তার এক পাও সামনে বাড়াতেই পা কেটে পুকুর পাড়ে ঝুলিয়ে রেখে আসবো। বজ্রপাতের ধমকে প্রাণ পাখি ফেরত দিয়ে গেল যেন প্রিয়তার। আবারও ভেসে এলো সেই একই জলদ গম্ভীর কণ্ঠ, তোর সেমিস্টার ফাইনাল কবে? প্রশ্ন শুনে আতঙ্কে ভয় পেয়ে গেল প্রিয়তা। হেঁকচি তুলে বের করে বলল, প্রণয় ভাই ডেটটা ঠিক মনে রেখেছে? ওইটা মাথা নাকি ডেট মেশিন? আপ তো গেয়া প্রিয়তা। ঢাকনা সরিয়ে পানির গ্লাস এগিয়ে দিল প্রণয়। হিমেল কণ্ঠে প্রশ্ন ছিল, আমি কিছু জানতে চেয়েছি। ভয়ে ধুকপুক করছে প্রিয়তার। তবুও হিমলতার সাহস জোটালো। অবশেষে আমতা আমতা করে মনের ভাবনাটা মনেই রেখে, এখন তো বিয়ে হয়ে গেছে প্রণয় ভাই, এখন আর পরে কি হবে? এবার নানি এসে বলে গেছে মেয়ে মানুষের তো পরে কাজ নেই, বিয়ের পর শুধু সন্তান জন্ম দিতে আগ্রহী হওয়া উচিত। আচ্ছা আর কি বলে গেছে নানি? কথাগুলো বলতে ধুকপুক করলো বুক প্রিয়তার। তবুও নানির নাম স্মরণ করে বলল, নানি আরো বলেছে এইটাই নাকি উপযুক্ত বয়স। কিসের? বাচ্চা নেওয়ার। এখন বাচ্চা নিলে বাকি বাচ্চারা সুস্থ সবল পয়দা হবে। আচ্ছা তোর তাহলে বাচ্চা চাই? কৌতূহলী ভাবে বলল প্রণয়। প্রিয়তা দ্রুত দুপাশে মাথা দোলায়। কি তোর বাচ্চা চায় না? প্রিয়তা আবারও দুপাশে মাথা দোলায়। হ্যাঁ সূচক, নাকি না? তুই তো আমাকে কনফিউজ করে দিয়েছিস। প্রিয়তার চোখে আতঙ্ক। তাকিয়ে প্রণয়ের একদম শান্তভাবেই। প্রিয়তা জানে নিস্তব্ধতা ঝড়ের পূর্ববাস। আর এই বজ্জাত বেটা কাছে পড়াশোনা নিয়ে বিরক্তি প্রকাশ করলেই সারের মতো এসে তাড়া করবে। ফের সাহস জুটিয়ে বলল, নানি বলেছে এখন সংসার করার সময়, ছেলে মেয়ে মানুষ করার সময়। আমি যা পড়েছি তাতে আমাদের বাচ্চা কাচ্চাকে এ ফর অ্যাপেল বি ফর বল শেখাতে পারবো। প্রিয়তার মুখের কথা সম্পূর্ণ হতে পারলো না তার পূর্বেই, একটা বাজে কথা বললে তোকে তোর নানির বাসায় দিয়ে আসবো। বাচ্চা কাচ্চার নাম
যেন তোকে আমি দ্বিতীয় মুখে আনতে না দেখি। আর নর্থ সাউথ ইউনিভার্সিটির কথা বলেই রেখেছি, কাল তুই 3rd সেমিস্টারের ফাইনাল দিতে যাবি। আমি নিজে তোকে নিয়ে যাব। পড়াশোনা নিয়ে যদি হেরফের হয়েছে তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। রাগে দুঃখে কান্না পেল প্রিয়তার। মনে মনে মুখ বাঁকিয়ে বলল, বালের পড়াশোনা, এত যে ফটর ফটর করছিস, তুই সব ম্যাথ পারিস? হ্যাঁ হ্যাঁ, সব পারি। আমাকে কি আপনার নার্সারি লেভেলের স্টুডেন্ট মনে হয়? কানাডা থাকতে পুরো ইউনিভার্সিটিতে আমি টপার ছিলাম, পরপর 2 সেমিস্টারে টপ হয়েছি। সে কি এমনি এমনি? ঠিক আছে, দেখব। প্রণয় ওর প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 10 মার্ক করে সাজেশন মার্ক নিল। প্রত্যেকটা স্টার্ট মার্ক কোশ্চেন নোটবুক কপি করতে লাগলো। এগুলোর প্রত্যেকটা একদম মুখস্থ করে যাবি, যেভাবে পারবি সেভাবে মুখস্থ করবি, একটাও যেন বাদ না পড়ে। প্রিয়তা মুখ কুঁচকে শুধালো, কেন? প্রণয় শান্ত চোখে চাইলো। বিষময়ে চোখ বড় বড় হয়ে গেল প্রিয়তার। চোয়াল ঝুলিয়ে বলল, কোশ্চেন কি এগুলোর ওপরেই থেকে করবে? সম্মতি শুনে চোখ দুটো বড় করে ফেলল প্রিয়তা। বিষময়ে হতবিম্বতী কণ্ঠে বলল, প্রত্যেকটা চ্যাপ্টারে 500+ কোশ্চেনের মধ্যে থেকে 10টা আপনি কিভাবে আলাদা করলেন? আর এত নিশ্চিত কিভাবে যে এগুলোই আসবে? প্রণয় জবাব দিল না, উল্টো ঘুরিয়ে জিজ্ঞাসা করল, এভারেজ বের করতে পারিস? প্রিয়তা দ্রুত হ্যাঁ সূচক মাথা ঝুঁকালো। সে মানুষটাকে যত দেখি ততই অবাক হয়। বাঁকা হাসলো প্রণয়। নোটবুকে কি যেন লিখে দিল প্রিয়তার দিকে। প্রিয়তা একদম চিলমুড়ে আছে, কারণ সে সত্যিই সব পারে। ফুল কনফিডেন্সে খাতা নিল। তবে ওয়াইন্ড হাইট অ্যাভারেজ থেকে সব হার্ড ফর্মুলার অঙ্ক দেখি মাথা চক্কর দিয়ে উঠল। প্রশ্নটা ছিল এমন, একটি কোম্পানিতে 5 জন কর্মীর মাসিক বেতন যথাক্রমে 12,000, 15, 18, 25,000, 20,000। তাদের মাসিক কাজের ঘন্টা যথাক্রমে 100, 120, 80, 90, 110 ঘন্টা। ডাক কর্মচারী তাদের কাজের ঘন্টার ভিত্তিতে ওয়ার্ড হেইজ এভারেজ স্যালারি কত? সুশ্রী মুখে আমাবস্যা নামিয়ে তাকালো প্রিয়তা। বুড়ো নামিয়ে শুধালো, প্রণয় ভাই, কি সলভ কর। ফের ম্যাথটা দেখে মস্তিষ্ক গলে ওঠে প্রিয়তার। নাক কুচকালো সে। এসব কি আমি চিনি নাকি? আমার কাছে অঙ্ক মানে 143। কি? আমতা আমতা করলো প্রিয়তা। দ্রুত দৃষ্টি নামিয়ে নিয়ে অঙ্ক সলভ করতে মনোযোগ দিল। মনে মনে হাসলো প্রণয়। ক্লান্ত শরীরটা ভেঙে চুরে আসছে তার, কলিজাটা শুকিয়ে আছে তৃষ্ণার। তাই মন চাচ্ছে এই নরম শরীরে আদরের পুতুলটাকে বুকে জড়িয়ে শান্তির একটা ঘুম দিতে। কিন্তু কপালে কি আর সে এত সুখ আছে? দিন দিন পড়া চোর হয়ে যাচ্ছে মেয়েটা। সামনে তার উজ্জ্বল ভবিষ্যৎ, কিন্তু সেসব নিয়ে যেন তার কোনো আগ্রহ নেই। প্রিয়তা 10 মিনিট হা করে তাকিয়ে রইল খাতার দিকে, কিন্তু সাদা কাগজে একটা দাগও কাটতে পারলো না। মুখ ভার হয়ে তাকালো প্রণয়ের দিকে। ব্যঙ্গ হাসলো প্রণয়, কি পারলি না? এ না বললি তুই সব পারিস? ফাইনাল পরীক্ষায় এইরকম 2টাই আসবে, তখন কিভাবে অ্যান্সার করবি তুই? এভাবে কি হা করে পেজের দিকে তাকিয়ে থাকবি? প্রিয়তা মুখ ললাটে। এইদিকে আয়। প্রিয়তা অবুঝ চোখে চাইলো। ফের ধমকে উঠল প্রণয়, তাতে দাঁত কটমট করে বলল, এদিকে এসে বস। লাফিয়ে বসতে উঠে দাঁড়ায় প্রিয়তা। প্রণয় হাতের ইশারায় এদিকে। প্রিয়তা লক্ষ্মী বাচ্চার মতো সুরসুর করে চলে গেল প্রণয়ের নিকট। প্রণয় তার হাত টেনে ধরে উরুর ওপর বসালো। শান্ত কণ্ঠ খাদে নামিয়ে বলল, মনোযোগ দিয়ে দেখ, একবারে বেশি 2বার বোঝাবো না। প্রিয়তাও একদম গভীর মনোযোগে তাকালো। প্রণয় পেনটা ফটফট করে ম্যাথ সলভ করছে। দেখ, স্যালারি মিন টাকা, মাসে একজন এমপ্লয়ি এর স্যালারি যথাক্রমে এত এত এত, তাদের ওয়ার্কিং টাইমটা হচ্ছে 100, 120, 80, 90, 110। তাহলে ফর্মুলা হচ্ছে স্টেপ 1, স্যালারি ইন্টু হাউস অফ ইচ এমপ্লয়। তারপর এখানে ম্যাথটা করে দেওয়া আছে। আসলে প্রত্যেকজনের স্যালারির সাথে তার ঘন্টাটা হচ্ছে গুণ করা হয়েছে। তারপরে দ্বিতীয় স্টেপে হচ্ছে সাম অফ স্যালারি ইন্টু ঘন্টা, মানে তাদের স্যালারির যে অ্যান্সারটা বের হলো এটার সাথে হচ্ছে ঘন্টাটা যোগ করা হয়েছে। তারপরে সবগুলো একসাথে যোগ করে টোটাল স্যালারি বের করা হয়েছে। তারপরে স্টেপ 3তে সাম অফ আওয়ার্স, এখানে হচ্ছে এভারেজ স্যালারিটা বের করা হয়েছে টোটালি একসাথে। বুঝেছিস? না বুঝলে আবার রিপিট করব। প্রিয়তা মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অঙ্কটা বুঝলো। অতঃপর উৎফুল্লভাবে বলল, বুঝেছি। সত্যি বুঝেছিস?
কোনো কনফিউশন নেই? না। ওকে, তাহলে আরেকটা সলভ কর বলে আরও একটা ক্যাটাগরির সেম ক্যাটাগরি কোশ্চেন খাতায় লিখে দিল। তবে এবার আর আটকালো না প্রিয়তা, চোখের পলকেই পটাপট সলভ করে দিল অঙ্কটা। নিজের জান পাখির মস্তিষ্কের ধার দেখে খুশি হলো প্রণয়। নিজের মেধা ভালো কাজে ব্যবহার করতে না পারলেও তারটা করতে চায়, তাই সে পেছন থেকে জড়িয়ে ধরে চুমু খেলো প্রণয়। মোলায়েম কণ্ঠে বলল, ভেরি গুড, এভাবে চলে আর বকা শুনতে হবে না। প্রিয়তাও হাসলো। আর ঘন্টা দিয়ে পড়ানোর পর প্রণয় লক্ষ্য করে প্রিয়তার চোখ দুটো খুলে রাখতে পারছে না। দীর্ঘশ্বাস ফেল প্রণয়। ওর সামনে থেকে বইটা নিয়ে বন্ধ করে দিল। প্রিয়তা আর পারল না, মাথা এলিয়ে দিল প্রণয়ের বুকে। প্রণয় বসাতে ঘুটে দাঁড়িয়ে আদর ও সত্তাটা কোলে তুলে নিল, আস্তে করে শুয়ে দিল নরম বিছানায়। টি শার্ট খুলে বিছানায় মাথা দিয়ে শুলো প্রণয়। পাশ থেকে ছোট ছোট টেনে নগ্ন বুকে মিশালো, চুলে কাটা ঘুরে উন্মুক্ত নেশালো চুল নিজের কাছে টেনে নিয়ে মুখ ডোবালো প্রণয়। লম্বা শ্বাস টেনে সারাদিনের বহুরূপী নিকৃষ্ট মানুষটা পায়ে পিষে এক খাঁটি মানুষে পরিণত হলো। নিজের সকল অশ্লীলতা, অশুদ্ধতা, নিষ্কণ্ডতা, পাপ, গুনাহ, অপরাধ যেন এখানেই পূর্ণ। পাপিষ্ট বুকে পাঁচরে কি পবিত্রতা লেগে শোভা পায়? এ তো প্রকৃতি বিরোধ। কোনো এক কালে সেও যে পবিত্র ছিল, তার আসক্তি বাধ্য করেছে তাকে পাপিষ্ট হতে। কিন্তু পাপের ঘরে তো কিছু আছে, 1-2 বছর তো নয়, বিগত 9 বছরের মনুষ্যত্বের অন্তিম বিন্দুটাকেও হার বানাতে তো হবে। এত মানুষের হাহাকার, এত এত অভিশাপ, এগুলো কি বিফলে যাবে? না, তা কি যায়? তবুও বাঁচতে চায় প্রণয়, মন থেকে বাঁচতে চায়। সে জানে সে না মরা অবধি এসব একদমই বন্ধ হবে না, তবুও সে বাঁচতে চায়। হাতে পায়ে বড় হওয়া ও মানসিক বিকাশ যে নেই তার জান পাখির। মেয়েটার শরীরে বয়স 20 হলেও মনের বয়স 5-এর বেশি নয়। বড্ড নির্ভরশীল সে তার প্রতি। না খাইয়ে দিলে, না ঘুম পাড়িয়ে দিলে তার যে কোনো কিছুই হয় না। নিজে থেকে দূরে করতে, শক্ত বানাতে, এত একা বাঁচতে শিখিয়েতে কষ্ট দিয়েছে কতটা মেয়েটাকে, তবুও তো কিচ্ছু হয়নি। সে যদি না থাকে তবে এই অবুঝ মেয়েটা যে পাগল হয়ে যাবে। পেয়ে ঘুমের ঘোরে প্রণয়ের গলায় মুখ গুজে দিল প্রিয়তা। সফেদ কমফোর্টার টেনে নিজেকে ঢেকে নিল প্রণয়। বুকের মধ্যে বড় আরাম আরাম অনুভূত হচ্ছে, সুখ সুখ অনুভূত হচ্ছে। প্রিয়তার অস্তিত্বে মিশিয়ে নিজের ঘুমে দেশে পাড়ি জমালো প্রণয়ও। ঘুমটা একটু গভীর হতে কারো তুমুল শব্দে ডাকাডাকিতে কপাল কুঁচকালো প্রণয়। নড়ে উঠল সামান্য। প্রণয় ভাই, ও প্রণয় ভাই, ও আমার জামাই, উঠো চলো, মিষ্টি বিলাতে হবে। শিকদার বাড়িতে নতুন সদস্যের আগমন ঘটেছে। আমাদের 3 জনের পরিবারে নতুন মেম্বার যোগ হয়েছে। প্রণয়ের পেটে চাপ দিয়ে ঝাঁকিয়ে ডাকতে শুরু করে প্রিয়তা। উচ্ছ্বাস ঠিকরে বেরোচ্ছে গলায়। ঘুম চোখে বিড়বিড় করলো প্রণয়। হ্যাঁচকা টানে প্রিয়তাকে শুয়ে দিল নিজের পাশে। টেনে হিচড়ে বালিশটা প্রিয়তার মাথার নিচে দিয়ে মাথা রাখলো প্রিয়তার বুকে। আধো আধো ঘুম জড়ানো কণ্ঠে বলল, চুপচাপ শুয়ে থাক, ঘুমাতে দে আমায়। কিন্তু সে মাদুরে শাসনবাণী শুনল প্রিয়তা, কিন্তু সে ছটফট করলো। প্রণয় এলোমেলো চুল ধরে টেনে বলল, ঘুমাবেন মানে? ভোর 5টা বাজে, বেশ কিছুক্ষণ আগেই আপনি নানা হয়েছেন। কই নাতি নাতনিদের দেখতে যাবেন না? কোলে নিয়ে আদর করবেন না? আদর আহ্লাদ করবেন না? ঘুমের ঘোরে প্রিয়তার কথার মাথামুন্ডু কিছু বুঝছে না প্রণয়। প্রিয়তা ফের ঝাঁকিয়ে বলল, উঠো না প্রণয় ভাই, চুপ করবি হাঁসের বাচ্চা? ঘুম ভাঙাতেই কঠিন শাস্তি দেব তোকে। এসব মিছে ধমকে গায়ে লাগালো না প্রিয়তা। প্রণয়কে ঠেলে উপর থেকে সরানোর চেষ্টা করলো বারংবার। উঠুন, সরুন বলছি। আল্লাহ, তুমি আছো তো, দেখছো কিভাবে অত্যাচার করছে একটা মানুষের এত ওজন কিভাবে হয়? আমাকে ভর্তা বানিয়ে দিল। এবার ভীষণ বিরক্ত হলো প্রণয়। আহ, মৃদু আর্তনাদ করে উঠল প্রিয়তা। প্রণয় তাকে সজোরে দাঁত চেপে দিতেই চিৎকার শুনে ফের ধরফর করে উঠল প্রণয়। একদম চুপ। এত জোরে কামড় দিয়ে আবারও ধমক দিচ্ছেন? জালিম। একটা প্রশ্ন, এইসব ধমক টমকে চুপ হয়ে যাওয়ার পাত্রী প্রিয়তা নয়। এখন আর সে ভয় পায় না। প্রিয়তার ঝগড়া করার ভঙ্গিতেই বলল, সত্যি কথা বলে শহীদ হতে হলে হব, তাও শত্রুপক্ষের নিকট আত্মসমর্পণ করব না। তাই আসক্তি চরম শীর্ষে অদ্ভুত নেশায় শোনালো প্রণয়ের কণ্ঠ। প্রিয়তা তৎক্ষণাৎ হ্যাঁ সূচক মাথা রাখায়। হ্যাঁ, 100 বার বলবো, 1000 বার বলবো। আপনার ওজন পাক্কা 80 কেজি, এর থেকে 1 গ্রাম কমও হবে না। আমি কি ভয় পাই নাকি আপনাকে? আচ্ছা, ভয় পাস না? সত্যি বলছিস? হ্যাঁ, 100 ভাগ সত্যি। ঘাড়ে মুখ গুজে দিল প্রণয়। বিগলিত ঠোঁটের স্পর্শে আঁকড়ে হস্কি কণ্ঠে বলল, আমার প্রোটিন দরকার জান। হাড্ডি গুড্ডি দুর্বল হয়ে যাচ্ছে দিন দিন।
তো প্রোটিন শেক খান। আমাকে গুঁড়ো গুঁড়ো করছেন কেন? সোজাসাপটা উত্তর প্রিয়তার। তবে রাগলো না প্রণয়। এই হামাক মেয়ের ওপর রাগ করে সকাল সকাল মুডের 12টা বাজাতে চায় না। আরো নরম গলায় বলল, ও আমার খিদে পেয়েছে জান। তাহলে খান, অনুমতি দিচ্ছিস? আপনি খাবেন, আমি অনুমতি দেওয়ার কে? ঠোঁট কামড়ে হাসলো প্রণয় বেডের সাথে কোমর চেপে ধরে বলল, ঠিক আছে, আমার জিনিস আবার তোর কাছ থেকে অনুমতি নিব কেন? হু আর ইউ? আহাম্মক বনে গেল প্রিয়তা। কথা বলে মোটেও সময় নষ্ট করলো না প্রণয়। দ্রুত টি শার্ট টেনে ওপরে তুলে স্পর্শকাতর রঙকে মুখ ডুবিয়ে দিল। গাঢ় কণ্ঠে বলল, আই লাইক ফ্রেশ মিল্ক জাঙ্ক, হাই প্রোটিন বাই দ্য ওয়ে। এখনো কি ভারী লাগছে? তবু যদিও তুমি 5 কেজি কমিয়ে বলেছ। সাপের মতো শরীর বাঁকিয়ে মুচড়ে উঠল প্রিয়তা। মুখ দিয়ে অস্ফুট শব্দ গোঙানির মতো বেরোলো, জান। প্রিয়তার সকল তেজ নিভে পানি হয়ে গেছে। ব্রেনের সকল সিস্টেম যেন হ্যাক হয়েছে মুহূর্তেই। চোখের পলকে ভুলে গেছে এখন সে কি বলতে এসেছিল, কি করতে এসেছিল। প্রণয় বেপরোয়া, তার থেকেও বেশি বেপরোয়া অবাধ্য ঠোঁট যা মরিয়া হয়ে আছে প্রিয়তার অন্তস্থ সকল নির্যাস শুষে নিতে। প্রিয়তা অসহ্য সুখে ছটফট করে ওঠে, দু হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে প্রণয়ের চুল। প্রণয় ভাই, ফাক ইউ আর ভাই। সারাদিন ভাই ভাই বলে মুখে ফেনা তুলিস। ইউ আর ওকে, উডস ওকে, বাট আদার বাট আদর করার সময় তো নো ভাইয়া, অনলি সাইয়া। নাম ধরে রাখবি চেমরি, না হলে তোর নরম শরীরের প্রতিটা ইঞ্চিতে বুঝিয়ে দিব আমি তোর কোন জন্মের ভাই নাকি জামাই। এমনিতেই তো ছুঁয়ে ফেলতেই নিজেই উন্মাদ হয়। বলতে বলতে গভীর থেকে গভীরে যেতে ধরল প্রণয়। মেয়েধীন ফর্সা উদরে সহসা মুখ ডুবালো। প্রিয়তার শরীর কাঁপছে তিত্তির করে। এই মৃদু কম্পনে প্রণয়ের নেশার মাত্রা বাড়ছে চরচর করে। সে প্রিয়তার অস্তিত্বের সাথে মিশে যেন ধারালো নির্বিকারে ডুবে যাচ্ছে আবেগী ভালোবাসায়। ভালোবাসার তীব্রতায় গলা কাটা মুরগির মতো ছটফট করতে লাগলো প্রিয়তা। গলা শুকিয়ে কাঠ, ধারালো নখ ক্ষত আঁকড়ে যাচ্ছে প্রিয়তার নগ্ন শরীর সাথে। প্রিয়তার হাতে নখে দেবে যাচ্ছে প্রণয়ের শরীরে। এগ্রেসিভ হয়ে উঠেছে প্রণয়। সময়ের সাথে সাথে পাগল হয়ে গেছে প্রিয় মাদকের নেশায়। আকুলতার শীর্ষে পৌঁছে গেছে কোমলতা। তুই কেন কোন ফ্লেভারের ড্রাগ জান? তো তোর পরতে পরতে নেশা কেন জানি। বিশ্বাস কর, পৃথিবীর সব থেকে দামি ড্রাগস, তাও আবার এত স্ট্রং। নেশা দিতে পারবি, এত সুখ দিতে পারবি, অথচ এইটুকু একটা মেয়ে তুই। তোর নেশা আমাকে পাগল বানিয়ে দেয়। তোর কোমলতা আমাকে বাঁচতে শেখায়। তোকে সারা জীবনের জন্য বুকের ভেতর পুড়ে ফেলতে ইচ্ছে করে, সারাক্ষণ জীবনের সাথে রাখতে ইচ্ছে করে, যাতে বাকি জীবন আর 1 সেকেন্ডও তোর থেকে দূরে থাকতে না হয়। হালকা দম নিল প্রণয়। প্রিয়তার নাকে লতিতে গাঢ় চুমু দিয়ে ফের নিশ্চল কণ্ঠে বলল, জন্মলগ্ন থেকে পাগল বানিয়েছিস আমায়, উন্মাদ বানিয়েছিস। আচ্ছা, তোকে নিজের মধ্যে লুকিয়ে ফেলার কি কোনো উপায় নেই? মানে তোকে শুধু আমি দেখব আর কেউ না? হৃৎপিণ্ড সচল ততক্ষণও। ভাবছি শতবারের মতো কথা বলছি কি করব বল? বড্ড ভয় পাই, ভয় পাই তোর পবিত্রতাকে। তবে সব কিছুর বিরুদ্ধে গিয়েও আমার পাপিষ্ঠ পাঁজরে তোকে আগলে রাখতে চাই। তুই থাকবি জান। আমি তোর মাঝে বড্ড আসক্ত। আমার আসক্তির শেষ সীমা তুই, সীমানাও তুই, সব তুই। প্রণয়ের সকল আদরের মাঝে বাক্যগুলো শুনে চুপ হয়ে থাকে প্রিয়তা। অনুভূতি শীর্ষে পড়ছে কি বলে। স্বাভাবিক হওয়ার পর তারা নিজেরা মনে রাখতে পারে না। প্রিয়তার হাসি পায়, ব্যথা হয় সর্বাঙ্গে, চোখের কর্নিশ বেয়ে গড়িয়ে পড়ে অশ্রুধারা। তবুও তাতে দাঁত চেপে ভালোবাসা মিশ্রিত যন্ত্রণা বিনা বাক্যে সহ্য করে নেয়। প্রণয়কে শক্তভাবে জড়িয়ে ধরে। এই মানুষটা তার, পুরোটা তার। এই মানুষটার মনের ভালোবাসার একান্তই তার। ও জান। আকুল কণ্ঠে প্রণয়ের। অনেক ভালোবাসি তোকে। তোকে যতটা ভালোবাসি তার পয়েন্টের 0% কোনোদিনও নিজেকে ভালোবাসিনি। কখনো ভুল বুঝে চলে যাস না আমায়। যদি কোনোদিন জানতে পারিস আমি খুব খারাপ, খুব নিকৃষ্ট একজন, তবু একটু ভালোবাসিস, করুণা করিস আমায়, মনে রাখিস আমায়। তুই তো তোর পছন্দ মতো নিজেই দাঁড়িয়ে থাকতে মন চায়, শান্তি যা ইচ্ছা শাস্তি দিস, কিন্তু কখনো আমাকে ফিরিয়ে দিস না। তুই আমাকে সুখের মৃত্যু দিস জান। আমার বুকে মাথা রেখে হেসে হেসে তোর বুকে মাথা রেখে হেসে হেসে প্রাণটা দিব, তবুও তোর থেকে বিচ্ছেদ কখনো সহ্য করতে পারবো না। খুব 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 ভালোবাসি তোকে। অজানা কারণে প্রিয়তার চোখের কোণে পানি জমা হয়। বুকের ভেতরে কেউ যেন হিমেল চাপিয়ে দিয়েছে। আস্তে আস্তে চুল টেনে দিতে দিতে গাঢ় কণ্ঠে বলল, জানি না আপনি কিসের কথা বলছেন, তবে এই পৃথিবীর সবার ঊর্ধ্বে আমি শুধু আপনাকেই ভালোবাসি প্রণয় ভাই, আপনাকেই চিনি। এই পৃথিবীতেই
যে অন্যায় করুক, আমার নিকট সে সর্বদা নিষ্পাপ পবিত্র। আপনার কারণে যদি দুনিয়া ধ্বংস নেমে আসে তবুও আমি আপনার বুকেই লুকাবো, কাউকে খুঁজে পেতে দেব না আপনাকে। আপনার কবুল আপনাকে কবুল প্রণয় ভাই, আপনার ভালোবাসা কবুল, আপনার গুনাহ কবুল, আপনার ন্যায় অন্যায় সকল কর্মফল কবুল। কেবল আমার প্রণয় ভাইকেই বাঁচাবো। আদালতে আজীবন আপনি নিরাপদ মাসুম থাকবেন আমার আদালতে। যান। ক্লান্তিতে প্রিয়তার বুকে মাথা এলিয়ে দেয় প্রণয়। বুক চিরে বেরিয়ে এলো তীব্র সুখে নিঃশ্বাস। চোখ বুজে এলো শান্তিতে। একটু ঝুঁকে চওড়া কাঁধে শব্দ করে চুমু আঁকলো প্রিয়তা। ছোট ছোট হাতে ধীরে ধীরে পিঠে হাত বুলাতে লাগলো। চোখের কোণে পানি চিকচিক করে ওঠে প্রণয়ের। লাজুক মুখে ড্রেসিং টেবিলের সামনে বসে আছে প্রিয়তা। পরনে তার লাল টকটকে জামদানি শাড়ি, উন্মুক্ত কেশগুচ্ছ থেকে টুপটুপ করে পানি পড়ছে। আলতো সংস্পর্শে ঘাড়ের চুল সরিয়ে গাঢ় চুমাকলো প্রণয়। নিটল ফর্সা চামড়ে পুরনো ক্ষতের পাশাপাশি আরো কিছু নতুন ক্ষতের সৃষ্টি। সময় নিয়ে সব কটাতে চুমু খেলো প্রণয়। লজ্জায় দুগাল লাল হয়ে গেছে প্রিয়তার। হঠাৎই গলার স্পর্শে কিছু একটা পেল সে। আচমকা আয়নার দিকে চোখ পড়তে থমকালো প্রিয়তার। দবদবে ফর্সা গলায় চকচক করছে চিকন একটা স্বর্ণের চেন। ফেলল যে রক্তিম হলো প্রিয়তা। ভালোবাসার গভীর কণ্ঠ কানে এলো। আমি থাকি বা না থাকি এটা কখনো নিজে থেকে আলাদা করবি না। জানবি আমি এখানে থাকি, সবসময় তোর সাথেই আছি। কণ্ঠে হঠাৎ করে কিছু একটা ছিল প্রণয়ের। প্রিয়তার বুকটা কেমন যেন করে ওঠে। ভারী চোখের পল্লব বিশিষ্ট পাপড়ি আলগোছে ছুঁয়ে শুধালো, কোনো তান্ত্রিক কি জাদু করলো নাকি জান? আগে কাছে না পেলে তবুও কিছুটা সময় নিজেকে সামলে নিতাম, কিন্তু এখন তোকে ছেড়ে এক পা নড়তে পারি না। কি জাদু করলি আমায়? প্রিয়তা অবুঝ চোখে তাকালো প্রণয়ের গাঢ় বাদামি চোখের দিকে। প্রণয় বুকে হাত রেখে টের পেল অস্থির হৃদস্পন্দন। কিসের এত দুশ্চিন্তা বুঝতে পারলো না প্রিয়তা। প্রিয়তা ভেজা চুলে ভিজে প্রণয়ের সফেদ রঙের শার্ট। প্রিয়তা ভেজা চুলে নাক মুখ ডুবিয়ে প্রণয় ভারী শ্বাস টানলো। প্রণয় টের পাচ্ছে এই মেয়েটার প্রতি তার আসক্তির মাত্রা সীমা বেরিয়ে যাচ্ছে দিনকে দিন। পুরুষ মানুষের এত অধৈর্য হলে চলে, কিন্তু লোভী পাপী মনটা পাপ করেই ফেলছে। চুপচাপ থাকতে থাকতে হঠাৎ কিছু মনে পড়তে লাফিয়ে ওঠে প্রিয়তা। ভাবনায় বেঘর বিরক্ত প্রণয় কোমর চেপে আঁকড়ে ধরে নিজেকে। নির্যাতনী বাদামি পেয়েছিস? ঠিক তাই হলো। প্রণয়ের ধারণা সঠিক প্রমাণ করে প্রিয়তা বলে ওঠে, আয় হায়, আমি তো ভুলে গিয়েছিলাম। চলুন চলুন। বুড়ো কোচকায় প্রণয়। কোথায়? তড়াক করে কোল থেকে উঠে বসলো প্রিয়তা। প্রণয়ের হাত টেনে বলল, চলুন চলুন, গেলে দেখতে পাবেন। আচ্ছা এদিকে আয়, চুলগুলো শুকিয়ে দেই। প্রিয়তার জেদ ধরলো, পরে দিন, এখন চলেন। পরাজিত সৈনিকের ন্যায় হার মেনে নিল প্রণয়। প্রিয়তার চোখ মুখ ছলকে উঠল খুশিতে। শোন আমার কথা, কোনো কথা শুনবো না, চলুন বলছি। প্রণয়ের বাহু চেপে ধরে টানতে টানতে নিচতলায় নিয়ে এলো প্রিয়তা। অনুশ্রী বেগম রান্নাঘরে ছিলেন। বড় ছেলেকে সুখী দেখে মাতৃমন তৃপ্তিতে ভরে ওঠে। সোফায় বসে জবুত খাচ্ছিল প্রিয়স্মিতা। এসব দেখে গায়ে আগুন ধরে গেল। রাগে শক্ত করে চেপে ধরে কাচের গ্লাস। সে যতই চাইতে দূরে রাখতে এরা ততই কাছে চলে আসে। প্রিয়তা প্রণয়কে টানতে টানতে নিয়ে দাঁড় করালো স্টোর রুমের সামনে। বদ্ধ রুমটার দিকে তাকিয়ে ভুরু নাচালো প্রণয়, যার অর্থ এখানে কি? প্রিয়তার চোখে হাসলো। বাম হাতে তালু দিয়ে কাঠের দরজার আলতো করে চাপ দিতেই হালকা খট শব্দ করে খুলে গেল আপনা আপনি। প্রণয় কৌতূহল নিয়ে সামনে তাকাতেই অবাক হয়ে গেল। অজান্তেই ঠোঁটের কোণে ফুটে এক চিলতে মুগ্ধকর হাসি। ছোট ছোট সাদা কালো কয়েকটা নবজাতক বিড়াল ছানাকে শুয়ে দুগ্ধ পান করাচ্ছে কোকো। মাতৃসে একটু পর পর চোখ মুখ চেটে দিচ্ছে ছানাগুলো। প্রণয়ের হাত ধরে ভেতরে প্রবেশ করে প্রিয়তা। প্রণয় বড় কম্বল দুটো ভাঁজ করে কোকো আর ছানাদের নিচে দিয়েছে। প্রণয়ের বাহু জোরে উৎফুল্ল কণ্ঠে বলল, আপনার চারটা নাতি হয়েছে, দেখুন কত সুন্দর, একদম আপনার মতো দেখতে। নয়ন ভরে দেখুন আপনার নাতি নাতনিদের। আপনার মেয়ের মা হয়ে গেছে। প্রিয়তার যুক্তি শুনে বোকা বনে গেল প্রণয়। বিড়াল ছানা নাকি তার মতো দেখতে? কোন দিক থেকে এই বুদ্ধিতে কথা বলছে এই মেয়েটা? প্রণয়ের এক বুড়ো উঁচিয়ে শুধালো, এগুলো আমার নাতি নাতনি? ততক্ষণ সম্মতি জানালো প্রিয়তা। মাথা দুলিয়ে বলল, অবশ্যই, শুধু আপনার কেন, আমাদেরও নাতি নাতনি। আপনি নানা আর আমি নানি।
পাগলির বোকামি বোকামি কথা শুনে ঠোঁট চেপে হাসলো প্রণয়। প্রিয়তার কোমর জড়িয়ে থুতনিতে নাক ঘষে দিয়ে বলল, তায়াগুলো তোকে কিভাবে নানি ডাকবে মিমি বলে রেগে গেল প্রিয়তা। প্রণয়ের বুকে কিল ঘষে দিয়ে নাক ফোলালো। আমার নাতি নাতনি দিয়ে একদম ফাউল, মস্করা করবে না, হেসে ফেলল প্রণয়। প্রিয়তার নাক টেনে দিয়ে বলল, আচ্ছা নানি, এবার এদের নানাকেও একটু ভালোবাসুন, একটু আদর্শ করুন। দেখুন মেয়েরে ধরে কি অবস্থা করেছেন, অনেক ব্যথা করছে। সচকিত হলো প্রিয়তা। প্রণয়ের হাত মুখ দেখতে দেখতে উত্তেজিত কণ্ঠ বলল, সত্যি কোথায় ব্যথা পেয়েছেন? প্রিয়তার হাতটা তুলে বুকের বাম পাশে চেপে ধরলো প্রণয়। ব্যথা তোর শব্দে বলল, এই যে এখানে দেখো, অনেক ব্যথা পেয়েছি। প্রিয়তা সত্যি সত্যি দেখার চেষ্টা করলো। হাতটা তুলে বুকে চেপে ধরে বলল, ওইভাবে তো খুঁজলে পাবে না জান, বুকে মাথা রেখে শোনো, কান পেতে শোনো। প্রিয়তার বুকে মাথা রাখতেই শক্ত করে নিজের সাথে মিশিয়ে নিল প্রণয়। পাপ্পা। কারো আধা আধা কণ্ঠে লাফিয়ে দূরে সরে গেল প্রিয়তা। দরজার কাছে দাঁড়িয়ে গুলোমুলো চোখে অভিরাজ। হাসলো প্রণয়, এগিয়ে এসে কোলে তুলে নিল অভিরাজকে। বিড়াল ছানা দেখে সকাল থেকে চক্কর কাটছে অভিরাজ। প্রণয় নরম হাতে আলতো করে চুমু খেয়ে বলল, কি নেবে পাপ্পা? অভিরাজ হাত তুলে বিড়াল ছানাগুলোর দিকে দেখালো। প্রণয় বুঝে গেল, এগুলো তো খুব ছোট পাপ্পা, যদি খামচি দেয় তোমার পাঁচুতে 11টা ইঞ্জেকশন লাগাতে হবে। বরাবর কথা শুনে চোখ বড় বড় হয়ে করে ফেললো অভিরাজ। ফিক করে হেসে দিল প্রিয়তা। চোখ গরম করে তাকালো প্রণয়। অভিরাজ ফের বলল, তাহলে এগুলো পচা, এগুলোর সাথে আল খেলবো না। গোল্লগুচ্চা ও আছে, আমার একটা বোন এনে দাও পাপ্পা, আমি খেলবো। আবদার শুনে মুখটা শুকিয়ে গেল প্রণয়ের। তবুও মিষ্টি এসে বলল, বোন না থাকুক, ছোট একটা ভাই তো আছে তোমার, আর খুব শীঘ্রই হয়তো বোনও আসবে। সত্যি? সত্যি। চলো, গুড বয়। নাট্য ঘটকের কথা শুই না, অল্প বয়সে কলম্বিয়া মুরব্বীরা কইল সবাই, নো টেনশন নো চিন্তা, পাইছো জীবনে দারুণ একটা পোলা। পোলা তো নয় সে যে আগুনেরই গোলা। পোলা তো নয়, সে একখান আগুনেরই গোলা। চোখ মুখ কুচকে গ্লাসে চুমুক দিয়ে আর মনের দুঃখে গান গাইছে ইনায়া। ওর এসব অদ্ভুত গান শুনে থেমে গিয়েছে প্রিয়তা। বুড়ো কুচকে তাকালো রান্নাঘরের দিকে। সিঁড়িতে দাঁড়িয়ে হাঁক ছেড়ে বলল, সকাল সকাল ছ্যাঁকা খেয়ে বাপ্পারাজ হয়ে গেলি নাকি? এমন ধেয়ে গাছের মতো নাচছিস কেন? ইয়ানা ঢং করে কানাভঙ্গিতে বলল, এখন তোর তো আমার গলা ধরেই লাগবে। তোর ভাই একটা নিষ্ঠুর, তুই আর কত ভালো হবি। বিরক্তিতে মুখ তেতো হলো প্রিয়তার। সিঁড়ি থেকে নেমে সে ইনায়ার নিকট চোখ মুখ খিচে ঢোকিল ইনায়া। প্রিয়তা ওর কাণ্ড কারখানা দেখে ভুরু কুচকে নিল। সরু চোখে সন্ধিয়ান কণ্ঠে শুধালো, সকাল সকাল গাছে খেয়েছিস নাকি? লেবু পানি গিলবি নাকি? ইনায়া কপাল চাপড়ালো। আমার আপন স্বামী, আজ দুঃখ লাগে আমার। আমার আপন স্বামী আর আমার আপন আপনারা আমারে কয় ভুটকি, এই দুঃখে আমি লেবুর রস খাই। ড্রামাবাজ। ইনায়া কপালে হাত রেখে বলল, হ্যাঁ আমার কপাল। এতদিন জামাই বলতো নাটক করি, এখন বান্ধবীও বলে। কিছু বললি? ইনায়া ঝগড়ার মুডে ফুল। সে ঝগড়া করতে গিয়েও থেমে যায়। প্রিয়তার পানে চোখ পড়তে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে মাথা ঘুরিয়ে দেয়। ইনায়া দুষ্ট দুষ্ট চাহনি থেকে প্রিয়তা বড় নাচে শুধুই কি। ইনায়া ঠোঁট চেপে হাসে। পেছন থেকে উষা প্রিয়তার শাড়ির আঁচল টেনে গোমটা দিয়ে বলল, শরম বড় ভাবি শরম, আমাদের শ্বশুর ভাসুর দেবরা সবাই এখানে আছে। প্রিয়তা অবাক কণ্ঠে বলে, মানে? ইনায়া দুষ্ট এসে বলে, তোর আবার কি বান্ধবী, একটু শরম তো করো। তোমার ভেজা চুল বেয়ে টপ টপ করে পানি পড়ছে, তোমার হাতে খামচির দাগ, গলায় খামচির দাগ। কইছে শরম লাগে, তবুও বলি, বুকের কাউচেও দাগ, কামড়ের দাগ, এগুলো কি উনাদের দেখাবেন? গুরুজন না? চোখ বড় বড় হয়ে যায় প্রিয়তা। ড্রয়িং রুমের পানে উকি মারতে দেখে সবাই বসে আছে ওদিকে এদিকে বলেই পেছনে তাকাতে ইশারা করলো উষা। পেছনে তাকাতেই টাসি খেলো প্রিয়তা। অনুশ্রী বেগম, তনুশ্রী বেগম, অনন্যা, অর্থী বেগম রান্না করতে ব্যস্ত। আর টুকটাক কথাবার্তা বলছে। তাদের হাসি লুকাতে দেখে লজ্জায় গরম হয়ে উঠল প্রিয়তা। মন চাইল মাটি ফাঁক হয়ে ঢুকে পড়তে। ইনায়ার এই অবস্থা ঠোঁট চেপে হাসলো। গা ঘেঁষে দাঁড়িয়ে ফিসফিস করলো, সকাল সকাল ভালোবাসা নিচ্ছিস? নাও, ভালো কথা, কিন্তু মনে রেখো বান্ধবী, পুরুষ মানুষের ভালোবাসা বড় ভয়ঙ্কর। যে পেয়েছে সে নিঃসন্দেহে গর্ভবতী। দেখছো না আমি? এবার তোমার পালা। তীব্র লজ্জায়
হাঁসফাঁস করে উঠল প্রিয়তা। ইনায়া আর কিছু বলতে চাইতেও তবে সেটা শোনার জন্য অপেক্ষা করলো না প্রিয়তা। ছুটতে চলে গেল রান্নাঘর থেকে। উষার ইয়ানা হেসে উঠল। ছোটার তালে মাথা থেকে ঘুমটা পড়ে গেছে প্রিয়তার। প্রতিটা পদক্ষেপে দুলছে শরীরের জীর্ণ ঘন কাশরশি। লজ্জা থেকে পালাতে মরিয়া সিঁড়ি বেয়ে উঠতেই কুচিতে পা পেঁচিয়ে হোঁচট খায়। আতঙ্কে রক্ত হিম হয় প্রিয়তার। ভয়ে ভয়ে চোখ খিচে বন্ধ করে। মুখ থুবড়ে পড়ার আগে কেউটা হাত খামচে ধরে ফলে। কলিজায় পানি হলো যেন প্রিয়তার। ঢোক গিলে পিটপিট করে তাকালো। বা হাতের কবজি ধরে নিষ্পাপ চোখে তাকিয়ে আছে শুদ্ধ। চোখে মুখে এলোমেলো অবস্থা, শরীরের অবস্থা বিধ্বস্ত। মুখের কাছ থেকে অ্যালকোহলের তীব্র গন্ধ আসছে। ফের অস্বস্তিতে পড়ল প্রিয়তা। দৃষ্টি নত হলো তার। নত হতে আপনা আপনি হাঁটা ছাড়ুন। আমি চাইলে কি তুমি ভালো থাকবে প্রিয়া? কণ্ঠে আবেগে শোনালো শুদ্ধের। প্রিয়তা দৃষ্টি মেলালো না তার দিকে, অন্যত্র তাকিয়ে বলল, আমি অনেক ভালো আছি। ম্লান হাসলো শুদ্ধ। প্রিয়তার মাথা থেকে পা পর্যন্ত চোখ বুলিয়ে ব্যথাতুর কণ্ঠে বলল, হুম, তুমি তো ভালো আছো, তা তো আমি দেখতেই পাচ্ছি। শোনো প্রিয়া, সবসময় ভালো থাকবে, এভাবেই হাসবে কেমন? শুদ্ধের চোখ টলমল করলো, টকটকে লাল হয়ে আছে। মুখ দিয়ে ছুটে আসছে তীব্র অ্যালকোহলের গন্ধ। কণ্ঠে হতাশার সুর টেনে বলল, আপনি ড্রিঙ্কস করেছেন? সুদর্শন মুখটা প্রকাশনী ব্যথায় নীল হয়ে আছে সুধের। কোমল কণ্ঠে মুঠোয় একটুখানি ঠোঁট চেপে ধরার অদম্য চেষ্টা। বুকের ভেতরটা নিখাত করছে তার। অসহায় কণ্ঠে বাচ্চাদের মতো অভিযোগ দেয়, কি করবে জেনে? পারবে আমার কষ্ট কমিয়ে দিতে? হাত ছাড়িয়ে দূরত্ব নিল প্রিয়তা। তার চোখে মুখে অস্বস্তি। শুদ্ধ এক পা এগিয়ে এলো, অসহায় কণ্ঠে বলল, রহস্যময়ী এক নারী, একদম তোমার মতোই নয়। তোমার মতো কোমল নয় সে, তোমার মতো সরল নয় সে, যে কিনা তোমার বোন। দেখতে তো আমার মতোই, কিন্তু তুমি তো নও। আপনি ড্রিঙ্কস আপনি ড্রিঙ্কস শুদ্ধ ভাই, আপনার হুঁশ নেই। হ্যাঁ, আমি মাতাল, আমার হুঁশ নেই। অনেক অনেক নেশা করেছি আমি। নেশে আমার রক্তে মিশে গেছে, কিন্তু বিশ্বাস করো আমি ড্রিঙ্কস নিজের চেতনা হারাতে করিনি। এই নেশায় আমি মদ খাইনি। কথা বলতে বলতে লাল চোখ দিয়ে উষ্ণ তরল বেরিয়ে এলো। ফের ভাঙা গলায় বলল, জানো প্রথম কবে আমার চেতনা হারিয়েছিল? কবে আমি আমার মধ্যে ছিলাম না? প্রিয়তা চোখ তুলে তাকায়। শোনো তবে প্রিয়তমা, আমি নিজেকে হারিয়েছিলাম আজ থেকে 18 বছর আগে, যখন আমি লাল ফ্রক পরা ছোট্ট একটা পুতুলকে দৌড়ে এসে আমার সামনে মুখ থুবড়ে পড়তে দেখেছিলাম। চটে গিয়ে কোলে তুলে নিয়েছিলাম। বোধ করি সেইখানেই আমি আমার অস্তিত্ব খুইয়েছিলাম। পুতুলটা আমার খুব পছন্দ হয়ে গিয়েছিল, জানো প্রিয়তা। কিন্তু সেই মুহূর্তে ঠিক কি করেছিল, এই পুতুলটা আমি চাইনি। সে কোনো মূল্যে আমার হোক, ও আমার লাগবেই। এরপরে থেকে যতই না ওই পুতুলটার দিকে তাকাতাম, মায়া বাড়তো। মায়া বলতে ভুলে গেছি, ভয়াবহ মাত্রায় অবজেশন হতো তার প্রতি। পুতুলটাকে আরো বেশি সুন্দর লাগতে শুরু করলো সময়ের সাথে সাথে। খুব ভালো লাগতে লাগলো। কে কোলে তুলে নিতে মন চাইতো, আদর করতে মন চাইতো, ওর লাল গালে আদর আঁকতে ইচ্ছে করতো। সবাই কোলে তুলে নিত, ওর লাল টুকটুকে গালে টুপুস টুপুস চুমু খেত, কিন্তু আমি পারতাম না। ছোটবেলায় এত ঝগড়া করেছি ওই পুতুলের জন্য। ওই পুতুল ছাড়া আমার আর কিছুই ভালো লাগতো না। কিছুই ভালো লাগতো না মানে কিচ্ছু না। সময়ের প্রবাহ একটা সময় অনুভব করলাম আমি ওই পুতুলটার প্রতি অবজেশন, অ্যাডিক্টেড হয়ে গেছি। কিন্তু আমি যতই ভালোবাসি না কেন, ওই পুতুলের মালিকানা আমার ছিল না। প্রথম থেকে তার অধিকার ছিল অন্য কারো। একটা সময় আমাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়। খুব কষ্ট হচ্ছিল সেদিন। আমার পুতুলটাকে ছাড়া আমার আর কাউকে কোনো কিছুর উপায় ছিল না। ওই দিন হচ্ছিল কেউ হয়তো আমার কলিজাটা টেনে ছিঁড়ে রেখে দিয়েছে এদেশে। বিদেশের মাটিতে মৃত্যুর সম দিন কাটিয়েছি আমি। সারা দিন রাত ছটফট করে মরেছি একবার দেখার তৃষ্ণায়। এরপর তাদের দাঁত চেপে ধৈর্য ধরে বিদেশের মাটি আঁকড়ে ধরে পড়ে রইলাম। নিজের মনকে বুঝে দিলাম, যোগ্য হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে পুতুলকে নিতে আসবো। এরপর কেটে গেল দীর্ঘ 10টি বছর। বলে থমকালো শুদ্ধ। রক্তিম দুটো চোখ উপচে পড়ছে নোনা জল। 17 বছরের সেই ছেলেটা 27 বছর যুবক হয়ে ফিরে এসে শুধুমাত্র পুতুলটার আশায়। কিন্তু এসে দেখলো আগে কেবল একজন পুতুলের কাছাকাছি যেতে বাধা দিত, এখন আর পুতুল নিজে তার কাছে আসতে চায় না। সব দুঃখ কষ্ট এক কিছু সহ্য হয় না তার প্রাণে।
বাড়ির সবার পায়ে ধরে বলেছিলাম পুতুলটাকে আমায় দিতে, আমি খুব যত্ন করে রাখবো, কিন্তু কেউ সেদিন আমার কথা শোনেনি। ওই অবুঝ ছোট পুতুলটাকে নিয়ে তারা মেতে উঠেছিল নোংরা ষড়যন্ত্রে। তারা ব্যস্ত হয়ে পড়েছিল তাকে ব্যবহার করে স্বার্থসিদ্ধি করতে। আমার মতো আরও একজনের ভালোবাসার সুযোগ লুটেছিল তারা, কোণঠাসা করে দিয়েছিল একদম। কিন্তু তাতে কি আমি তো সেই পুতুলের নেশে উন্মাদ ছিলাম, কিন্তু ওই পুতুলটা আর আমার কাছে আসতো না। সে অভ্যাস করে নিয়েছিল অন্য কারো ভালোবাসায়। তার চোখে আমি পড়তামই না। বড় কষ্ট হতো জানো, অসহায়ত্ব একা একা কাঁদতাম যখন জানতাম আমার ভালোবাসার পাখিটা অন্য কাউকে ভালোবাসে, পাবে না জেনেও ভালোবাসে, পাপ জেনেও ভালোবাসে, নিষিদ্ধ জেনেও ভালোবাসে। অতটুকু আদরের ভালোবাসা ধরে আমি গুটিয়ে গিয়েছিলাম। প্রণয় তো তখন হেরে গিয়েও জিতে গিয়েছিল, কিন্তু আমি কি আমার ভালোবাসায় থেমে থাকবো? ওইটা তো দিন দিন বেড়েই যাচ্ছিল। ওই ভালোবাসার পাওয়ার তীব্রতা আমায় স্বার্থপর বানিয়েছে। তারপর একদিন আমারও দিন এলো। পুতুলটার জিম্মায় ছিল, সে সব থেকে আষ্টেপৃষ্টে জড়িয়ে গেছিল শত্রুদের জালে। বাধ্য হয়ে বলেছিল তার পুতুলটা আমায় দিয়ে দিবে। সেদিন খুব খুশি হয়েছিলাম জানো তুমি। সে কথা রেখেছিল, সঠিক সময় তার পুতুলটাকে আমায় দিতেও চেয়েছিল, কিন্তু সে পুতুলটা আমার বুকের খাঁচায় থাকতে চাইলো না। সে বেছে নিল পুরাতন নিয়ে। খুব ভালোবাসি তো কিভাবে কষ্ট দিতাম বলো? তাই নিজেকে নিঃস্ব করে তাকে পূর্ণ করে দিলাম। সে এখন আমার চোখের সামনে অন্যের স্ত্রী হয়ে ঘুরে বেড়ায়, অন্যের গভীর স্পর্শের নিশান গায়ে জড়িয়ে ঘুরে বেড়ায়। বোকা মেয়েটা আন্দাজে করতে পারে না তার অবুঝপনা কতটা রক্তাক্ত করে আমার ক্ষতবিক্ষত হৃদয়টাকে। জানো, মরে যেতে মন চায় এখন, যেমন তোমার অবস্থা দেখে মনে হচ্ছে কি, কিন্তু মরে যেতেও ভয় হয়। তবুও তো চোখের সামনে দেখতে পাই, মরে গেলে যদি ওইটুকু দেখতেও না পারি। প্রিয়তা স্তব্ধ, বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল। কথাগুলো তাকে মিন করে বলা হয়েছে তা বুঝতে কিঞ্চিত কষ্ট হয়নি তার। এই মানুষটা তাকে এতটা ভালোবাসে, অথচ কোনোদিনও দেখতে পায়নি, দেখতে পাবেও। দেখতে পেলে লাভ কি প্রিয়তার? চোখ নামিয়ে নিল সে, অজান্তে চোখের কোণে বেয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। এই জন্য নয় যে সে মানুষটাকে ভালোবাসতে পারল না, বরং এই জন্য যে কেবল তাকে ভালোবেসে বছর পর বছর কষ্ট পাচ্ছে মানুষটা। কিন্তু এখানে তো তার কিছু করার সাধ্য নেই, সেও তো অন্য একজনকে ভালোবাসে। প্রিয়তার বলার জন্য শব্দ খুঁজে পেল না, কেবল চোখ বন্ধ করে মহান রবের নিকট প্রার্থনা করলো, হে মাবুদ, যা হওয়ার তা তো হয়ে গেছে, কারো মনে কষ্ট দিও না, তার কলিজায় সুখ শান্তি বর্ষণ করো। আমার জন্য সুখের কামনা করা নীল নয়নাটা কারো না, লাভ নেই। আমার সমস্ত সুখ অন্য কারো নামে লিখে দিয়েন। প্রিয়তার অসহায় চোখে তাকালো, নরম মনটা ব্যতীত হলো অজানা বাঁধনে। বিয়েতে না বলার জন্য পূর্বে অপরাধ বোধ, কিন্তু এভাবে তাকিয়েও না নীলনয়না, তোমার জন্য বাঁচা মুশকিল হয়ে যাবে, নিঃশ্বাস নেওয়া মুশকিল হয়ে যাবে। প্রিয়তা চোখ নামিয়ে এলোমেলো দৃষ্টি ফেলল। এই লোকটাকে দেখে তার যেন কেমন দুর্বল লাগে। তাই তো প্রয়োজন ব্যতীত তার দিকে তাকাতে চায় না বা তার সামনে পড়তে চায় না প্রিয়তা। কাউকে ইচ্ছে করে কষ্ট দেওয়াটা মানসিকতায় নেই তার। আর যাই হোক, ভালোবাসার মানুষকে অন্যের দেখা যে কতটা যন্ত্রণা তা প্রিয়তার থেকে ভালো কে জানে। প্রিয়তা ঘোর কাটাতে এসে বলল, এগুলো পুরাতন কথা, এসব মনে করে রাখবেন না প্লিজ। অসুখ অসুখ আমার, অসুস্থ আমি, এটা আপনার মনোরোগ না হৃদয়হরণী, এটা আমার হৃদরোগ। আপনি পাগলামি করছেন শুদ্ধ ভাই, আমি কোনোদিনই আপনার হব না, জানি তো। এভাবে বলে ব্যথাটা আর বাড়িও না। প্রিয়তা আর কিছু বলতে পারলো না, ভেতর থেকে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো। লোকটা ভালোবাসে তাকে, অথচ বিয়ে করে নিয়েছে তার বোনকে। বিষয়টা অদ্ভুত নাম। প্রিয়তা ধরে নিল হয়তো শুদ্ধ প্রিয়তাকে ভেবে প্রিয়স্মিতাকে বিয়ে করেছে। এই ভাবনাটা আসতে আরো বেশি অপরাধবোধ কুঁকড়ে ধরে প্রিয়তাকে। শুদ্ধকে পাশ কাটিয়ে যেতে নিতেই ধরা গলায় ডেকে উঠল শুদ্ধ, জান আমার, শোনো। আপনি থেমে গেল প্রিয়তা, অনুভূতিতে সম্মান করতে জানে সে। রাগ করলো না, পেছনে ঘুরে বলল, আমি বিবাহিত শুদ্ধ ভাই, কারো স্ত্রী। প্রকাশ্যে ভেঙে পড়ল শুদ্ধ। প্রিয়তার অন্ত এবার বুকে জড়িয়ে অদম্য ইচ্ছা হলো, কিন্তু নিজের সর্বোচ্চ ইচ্ছাকে এবার পাতলে পিষতে দিল শুদ্ধ। সে কি কাপুরুষ নাকি? সেও তো পরপুরুষ, সেটা তার মনে রাখতে হবে। প্রিয়তার সম্মুখে হাঁটু গড়ে বসে পড়ল শুদ্ধ, চোখে দিয়ে দুপট অস্ত্র গড়িয়ে পড়ল প্রিয়তার ফর্সা পায়ে। বিতস্তিত হলো প্রিয়তা। পুরুষ হওয়ার দরুন প্রাণ খুলে বিলাপ করতে পারছে না সে, সকল আর্তনাদ দলা পাকাচ্ছে গলায়। প্রিয়তা কিছু বলার পূর্বে ব্যাকুল কণ্ঠে শুদ্ধ বলে উঠল, বেঁচে থাকতে তোমার কণ্ঠে আমার বহুল কাঙ্ক্ষিত ভালোবাসি শব্দটি শুনতে পাবো না জানি, কিন্তু আমার জান আমার শেষ ইচ্ছে পূরণ করবে। আমি মরে গেলে চোখ খোলা আছে বিসর্জন দিয়ে অন্তত একবার আমাকে জড়িয়ে ধরবে তো? চিৎকার করে হলেও একবার অন্তত বলবে ভালোবাসি।
লোকে বলে মৃত মানুষ নাকি শুনতে পায় না, বুঝতে পারে না। আমি শেষ যাত্রা মিথ্যা হলেও তোমায় একটু ভালোবাসা চাই নীলনয়না। একজন মৃত ব্যক্তির ইচ্ছা ধরে নিও, মন রাখার জন্য হলে বলো। চোখের পানি নিয়ে চলে গেল প্রিয়তা। এক মুহূর্ত এখানে দাঁড়ালো না। এসব জটিল পরিস্থিতি মোকাবেলা করতে অভ্যস্ত নয় সে। থান ত্যাগ করতেই শ্রেয় মনে করলো এই মুহূর্তে।